নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। এই সময় মানেই এনবিপির সময়, এই সময় মানেই সুস্থতার সময়। এবং অবশ্যই আপনারা প্রত্যেকেই জানেন যে এনবিপি যখনই এনবিপিতে মানুষ পা রাখছেন তখনই তারা সুস্থতার পথে হাঁটছেন, এটাই বাস্তবিক। যে কোনো রকম জটিল রোগ থেকে মানুষ বেরিয়ে আসতে পারছেন এনবিপির হাত ধরে, তাদের চিকিৎসা পদ্ধতির মাধ্যম দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে তাদের সুস্থতা কিন্তু তারা খুঁজে পাচ্ছেন। আর বিশেষ করে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে শুধুমাত্র পেশেন্টরা আসছেন তা নয়, এনবিপির সমানধন্য চিকিৎসকরা কিন্তু পৌঁছে যাচ্ছেন আপনাদের কাছাকাছি, আপনাদেরই পাশে তারা থাকছেন যাতে আপনারা সুস্থ থাকেন। প্রত্যেকটি সময় অনুষ্ঠানের তো নির্দিষ্ট বিষয়বস্তু থাকে। আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে গ্যাস্ট্রোপ্যারেসিস, অর্থাৎ পেটের সমস্যা। কী ধরনের সমস্যা আর কী এই রোগ, কী পর্যায় পর্যন্ত যেতে পারে এবং কিভাবে আমরা এনবিপির হাত ধরে সুস্থ হতে পারি, যেমন মানুষ সুস্থ হচ্ছেন আপনারা প্রত্যেকেই জানেন। এবং এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই বিশিষ্ট চিকিৎসক এবং চিফ মেডিকেল অফিসার, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ডক্টর নীলাঞ্জন ভট্টাচার্য। অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার। অবশ্যই আপনারা রয়েছেন ডক্টর ভট্টাচার্যের সঙ্গে সরাসরি লাইভ অনুষ্ঠানে কথা বলতে। আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে। একদম চলে যাব আজকের সমস্যা নিয়ে। এই রোগটি অ্যাকচুয়ালি কী? শুধু তো আমরা পেটের রোগ বলছি, কিন্তু এই গ্যাস্ট্রোপ্যারেসিস রোগটা কী? গ্যাস্ট্রোপ্যারেসিস বা একে স্টমাক প্যারালাইসিসও বলা হয়ে থাকে। আমাদের প্রত্যেকটা অর্গানের মধ্যে মাসেল রয়েছে, সেরকমই আমাদের স্টমাকের মধ্যে যে মাসেলগুলো রয়েছে সেই মাসেলগুলোর কাজ হচ্ছে খাবারটা যখন স্টমাকের মধ্যে পৌঁছাচ্ছে সেটাকে কন্ট্রাক্ট করে ইন্টেস্টাইন অবধি পাঠানো। কিন্তু এই মাসেলগুলো যদি ড্যামেজ হয়ে যায়, ঠিকভাবে কাজ না করতে পারে, তাহলে এই যে কন্ট্রাকশনটা, যেটাকে প্যারিস্টলটিক মুভমেন্ট বলা হয়, এই কাজটা তখন স্টমাক করতে পারে না। স্টমাকের মধ্যেই খাবারটা থেকে যাচ্ছে, স্টমাক নিজেকে যে এমটি করবে, খালি করবে, সেই প্রসেসটা কিন্তু এখানে হচ্ছে না। খাবারটা স্টমাকেই থেকে যায়, ইন্টেস্টাইন অবধি পৌঁছতে পারে না, খাবার ঠিকভাবে হজম হচ্ছে না। তো একে গ্যাস্ট্রোপ্যারেসিস বা স্টমাক প্যারালাইসিস বলা হয়ে থাকে। এবার এই সমস্যাটি খুব যে কমন সেরকমও নয়। অনেকের ক্ষেত্রে সেটা হয়তো ওনারা বুঝতেই পারেন না যে সমস্যাটা কি হচ্ছে, কারণ মোরলেস পেটের প্রত্যেকটা সমস্যায় একই সাইন অ্যান্ড সিমটমস থাকে, যে একটু ভমিটিং হওয়া বা নজিয়া হওয়া। কিন্তু আপনার এই গ্যাস্ট্রোপ্যারেসিসের মধ্যে একটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে আপনি হয়তো অল্প খাবার খাচ্ছেন, খাওয়ার পরেই হয়তো আপনি একটা মাসেল ক্র্যাম্প, পেটের মধ্যে আপনি একটা ক্র্যাম্প, একটা ব্যথা অনুভব করছেন। অল্প খেলেই আপনার মনে হবে যে আপনি অনেকটা খেয়ে নিয়েছেন, পেটটা যেটা আমরা বলি যে ভর্তি হয়ে থাকছে, এরকম একটা ফিলিংস আপনার আসবে। যেহেতু খাবারটা সঠিকভাবে হজম হচ্ছে না আপনার, তো নিউট্রিশনের অভাব হয়, ম্যাল নিউট্রিশন হচ্ছে, তার থেকে আপনার শরীরের মধ্যে সমপরিমাণ পুষ্টি আপনি পাবেন না বা আপনার ওয়েট লস হবে তার থেকে। বেসিক্যালি এই যে নার্ভ আমাদের শরীরের মধ্যে সর্বত্র রয়েছে, ভেগাস নার্ভ, যার মাধ্যমে এই যে মাসেলগুলো সঞ্চালিত হচ্ছে, এই ভেগাস নার্ভ যদি ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তবে কিন্তু আপনার এই যে গ্যাস্ট্রোপ্যারেসিস বা স্টমাক প্যারালাইসিসের মতো সমস্যাটি আপনার আসতে পারে। কিছু কিছু তার পজিটিভ ফ্যাক্টর রয়েছে, কারণ রয়েছে। প্রলং যদি আপনি কোনো ধরনের কোনো মেডিসিন আপনি ব্যবহার করছেন, তাহলে তার একটা সাইড এফেক্ট হিসেবে আপনার এটি সমস্যাটি আসতে পারে। বা আপনার যদি ডায়াবেটিস থাকে, তাহলেও এই সমস্যাটি দেখা দিয়ে থাকে। কোনো ধরনের সার্জারি, আপনার পেটে কোনো ধরনের সার্জারি হয়েছে তার থেকে, বা কোনো ইনজুরি আপনার হয়েছে, পেটের মধ্যে কোনো ধরনের আপনার চোট লেগেছে, সেখান থেকেও কিন্তু আপনার নার্ভ ড্যামেজ হতে পারে, বা আপনার এই মাসেলের যে প্যারালাইসিস, এই সমস্যাটি কিন্তু আসতে পারে। এই যে আমরা দেখি আমাদের অপারেশনের পরে বেশিরভাগ সময় আমরা পেশেন্টদের যে কোনো রকম অপারেশনের ক্ষেত্রে দেখি আমাদের এই স্টমাকের প্রবলেমটা মেন দেখা যায়। কিন্তু এই যে গ্যাস্ট্রোপ্যারেসিস বা স্টমাক কে আমরা যেটা বলছি মানে তার যে কর্মক্ষমতা সেটা নষ্ট হয়ে যাচ্ছে, প্যারালাইসিস যেটা বলছি স্টমাকে, এটা কিন্তু আমরা প্রথম শুনছি যে বেসিক সমস্যাটা কী হয়। এবং অনেক সময় আমরা ইগনোর করে যাই জিনিসটাকে, কোনো না কোনোভাবে আমরা মানে পথ চলতে কোনো মেডিসিন শপ থেকে কিছু একটা ওষুধ খেয়ে নিলাম, এটা একটা আমাদের টেন্ডেন্সি নর্মাল মানুষের থাকে। সেইটা করলে বেসিক্যালি এটা কতটা ক্ষতিকারক হতে পারে ফিউচার? অ্যাকচুয়ালি এই যে মানে যে কোনো একটা সমস্যার জন্য মেডিসিনের দোকানে গিয়ে মেডিসিন কিনে খাওয়া, মেডিসিনের দোকানের দাদা যেটা বললো সেটা করাটা কিন্তু খুবই ভুল। প্রত্যেকটা ডিজিজের জন্য
সামান্য একটা জ্বরের জন্য কিন্তু আমি বলবো এটা ভুল, কারণ জ্বর ইটসেলফ ইটস নট এ ডিজিজ, জ্বর একটা রোগ নয়, সেটা হচ্ছে আপনার শরীরে অন্য কোনো রোগ রয়েছে তার বহিঃপ্রকাশ। সেম পেটের সমস্যা, প্রত্যেকেই ভাবে পেটের সমস্যা হচ্ছে একটা গ্যাসের ট্যাবলেট খেলেই হয়ে যাবে, কিন্তু না, আপনার পেটে ব্যথা বা বমি হওয়া বা লুজ মোশন হওয়া, কনস্টিপেশন হওয়া, প্রত্যেকটারই কিন্তু সলিউশন এটা নয় যে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটা গ্যাসের ওষুধ খাওয়া। প্রবলেমটাকে আপনাকে বুঝতে হবে যে আমার প্রবলেমটা কোথায় আর কি। আমি যে আজকে প্রবলেমটা আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে আপনার স্টমাক প্যারালাইসিসের মতো প্রবলেম আপনার হতে পারে, সেখান থেকে আপনার কনস্টিপেশনের প্রবলেম আসতে পারে, বা ইররেগুলার বাউল মুভমেন্ট আপনার হয়ে যেতে পারে, বা আপনার যদি কোনো খাবার থেকে আপনার যদি কোনো ইনফেকশন হয়, যে আমরা যখন কোনো ধরনের কন্টাজিয়াস খাবার খাচ্ছি সেখান থেকে আপনার ফুড পয়জনিং যদি হয়, সেখানে আপনার অন্য সমস্যা, তার ট্রিটমেন্ট আলাদা। তো প্রত্যেকটা ট্রিটমেন্ট আলাদা, কারণ প্রত্যেকটার কজ আলাদা। আমরা যেটা বেসিক্যালি ভাবি যে পেটের ব্যথা হচ্ছে কারণ একটাই, গ্যাসের সমস্যা, গ্যাসের ওষুধ খাবো সব ঠিক হয়ে যাবে। নো, হবে না, সেটা আরও ক্ষতি করতে পারে, আরও খারাপ করতে পারে, যেটা প্রয়োজন নেই, এক্সট্রা এক্সেসিভ কোনো জিনিসই দরকার নেই। এইখানে আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আমরা অনুষ্ঠানটা করছি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র, আমি একটা কথা বলি যে আয়ুর্বেদের কাছে অবশ্যই কোনো মানে আপনারা কোনো ভার্জিন পেশেন্ট চট করে পান না। এখন অনেকটা থিঙ্কিং চেঞ্জ হয়েছে। আমি এর অন্তত 4 বছর আগের কথাও বলি, মানুষ কিন্তু বিভিন্ন প্যাথি ঘুরে যখন আর কোনো অপশন নেই তখন বলে চলো ভাই আয়ুর্বেদে যাই। এখন কনসেপ্ট পাল্টেছে 2025-এর এন্ডে এসে, যে না ভাই আয়ুর্বেদ হচ্ছে সমূলে বিনাশ করছে যে কোনো রোগকে। এই রোগটার ক্ষেত্রে এটা একটা অদ্ভুত মানে কি বলবো, ক্যারি ফরওয়ার্ড হওয়া রোগ। কারণ আমার হয়েছে, আস্তে আস্তে দেখছি যে এটা আমরা কন্টিনিউ করছে অনেকের ক্ষেত্রে আমার পরিবারে। তো সেইখান থেকে আয়ুর্বেদ কিভাবে এটাকে নির্মূল করতে পারছে? পার্টিকুলারলি এই রোগটির জন্য আমি বলবো, যেহেতু এর প্রথম কারণ হচ্ছে আপনার ভেগাস নার্ভ আপনার ড্যামেজ হচ্ছে, তার থেকে মাসেলের উপর ইম্প্যাক্ট পড়ছে, সেখান থেকে আপনার পেটের সমস্যাটা শুরু। তো আগে আপনাকে সেই নার্ভটাকে ঠিক করতে হবে, রেকটিফাই করতে হবে। এবার আমি যদি নার্ভটাকে ঠিক না করলাম বা যে মাসেলগুলো রয়েছে সেটাকে ঠিক না করলাম, পেটের আমি ট্রিটমেন্ট করলাম, তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না। হয়তো ইনিশিয়ালি হবে, পরবর্তী সময় আবার অ্যাজ ইট ইজ কিন্তু আপনি এক জায়গায় চলে আসবেন। তো সেই নার্ভটাকে আগে আপনাকে ঠিক করতে হবে, মাসেল রিকারেকশন করতে হবে, তারপর আপনার পেটের ট্রিটমেন্ট হবে, তাহলে আপনার এই সমস্যার সমাধান হবে। আর সব নিয়ে আমরা আসছি। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? বলছি। কোথা থেকে বলছেন? বেহালা ঠাকুরপুকুর থেকে। হ্যাঁ বলুন। আমার মানে 23 বছর বয়স, আর আমার ব্যাপারটা হচ্ছে মানে ওজনটা খুব মানে বেড়ে যাচ্ছে, বিশেষ করে মানে থাই মানে জায়গাটা, হ্যাঁ মানে বেড়ে যাচ্ছে। আর মানে মানে থাকতে চলতে না খুব মানে অসুবিধার মানে হচ্ছে। আর থাইটা সবসময় মানে ঘষটা খেয়েছি হয়তো মানে সমস্যা মানে হচ্ছে। আচ্ছা, এখন আপনার ওজন কত আছে একটু বলবেন? 95। আর হাইট কত আপনার? 5 ফুট 5। আচ্ছা, দেখুন একটু তো বডি ওয়েট আপনার বেশি আছে। এবার দেখুন, বডি ওয়েট বেশি থাকাটা মানে আপনার কিন্তু দেখতে খারাপ লাগবে সেটা পরের কথা, এর থেকে কিন্তু অনেক রোগ আপনার শরীরের মধ্যে চলে আসতে পারে। আপনার হার্টের সমস্যা বা সুগারের মতো রোগ, এগুলো কিন্তু আপনার শরীরে চলে আসতে পারে ওবেসিটি থেকে। তো আপনার মেইনলি যেটা এখন প্রয়োজন, আমি বলবো যে আপনি কোনো সাপ্লিমেন্টের ওপর ডিপেন্ডেন্ট না হয়ে আপনি একটু আপনার ডে টু ডে লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন, আপনার ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করুন। অনেকেই হয়তো ভাবে যে না খেলে হয়তো রোগা হয়ে যাব, কিন্তু একদমই না, এটা কিন্তু খুব ভুল একটা কনসেপ্ট। ইন্টারমিডিয়েট ফাস্টিং একটি পদ্ধতি রয়েছে, কিন্তু সেটাও একটা পদ্ধতি আছে তার মধ্যে। না খেয়ে আপনি 12 ঘন্টা বা আপনি 13 ঘন্টা 14 ঘন্টা আপনি থাকছেন, তারপর যে আপনি খাবারটা খাবেন সেটা যাতে আপনার হেলদি ডায়েট বা হেলদি ফুড হয়। আপনার জন্য কী ধরনের ডায়েট প্রয়োজন সেটাও কিন্তু একজন নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানে আপনাকে কিন্তু যদি অ্যাডভাইস করে সেটা বেটার হবে। নিজে থেকে কোনোটা আপনি এক্সপেরিমেন্ট করতে যাবেন না। একটু এক্সারসাইজ করুন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা একটু খেলাধুলা যেটাই সম্ভব সেটা একটু আপনি অবশ্যই করবেন। ডায়েটটাকে আপনার একটু চেঞ্জ করুন, একটু আপনি ফ্রাই ফুড বা ফ্যাটি ফুড এগুলোকে অ্যাভয়েড করবেন। একটু আপনি ব্লাড টেস্ট কিছু করান, লিপিড প্রোফাইল টেস্ট করাবেন, থাইরয়েড টেস্ট করাবেন, আর সুগার টেস্ট করাবেন। এটা আপনার জন্য প্রয়োজন। ফাস্টিং পিপি হোক বা র্যান্ডম ব্লাড সুগার টেস্ট আপনি অবশ্যই একটু করবেন। রিপোর্টসগুলো করুন, আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন,
আপনার ডায়েটটাকে চেঞ্জ করুন। তারপরে যদি মনে হয় যে না আপনার তাও আপনার বডি ওয়েট কমছে না, তাহলে সেখানে কিন্তু আপনার একটু হয়তো ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে, মেডিকেশনের প্রয়োজন হতে পারে। তখন আমি আপনাকে বলবো একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। একেবারেই যে হেল্পলাইন স্ক্রিনে দেখুন যাচ্ছে, হেল্পলাইন নাম্বার অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের নাম্বার 9830235527 একটি নাম্বার, 9830235537 32737 এই দুটি ফোন নাম্বার যাচ্ছে অ্যাপয়েন্টমেন্টের। প্রিভিয়াস রিপোর্ট প্রেসক্রিপশনস নিয়ে যদি আপনি ট্রিটমেন্ট করে থাকেন সেগুলো নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই এনবিপির যে হেড অফিস রয়েছে সেটি মধ্যমগ্রামে রয়েছে। কলকাতার দিকে আপনি পাচ্ছেন হচ্ছে শোভাবাজার, ল্যান্সডাউন, আমতলা, খিদিরপুরে। আপনি বেহালায় রয়েছেন তো খিদিরপুরে চেম্বারে উনি যোগাযোগ করতে পারেন। হাওড়ায় চেম্বার রয়েছে, শিবপুর, বালিটিকুড়ি বাজার, বেলুর, এইসব জায়গায় চেম্বার। আর বাইরের যে চেম্বারগুলি রয়েছে আমি অনুষ্ঠান শুরুতেই বলেছি এফিশিয়েন্ট ডক্টরস রয়েছে এনবিপি টিমের, তো সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন। আগামীকাল 12 জুলাই চেম্বার বহরমপুরেই রয়েছে, বহরমপুর চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা থাকছেন সেখানে। আগামীকাল বহরমপুর চেম্বার করছেন ডক্টর বি শর্মা। সেকেন্ড তার সঙ্গে 12 জুলাই খড়গপুরেও চেম্বার রয়েছে, ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য থাকছেন সেখানে। 12 জুলাই মালদায় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 13 জুলাই কৃষ্ণনগর চেম্বার করছেন ডক্টর এ হালদার। 13 জুলাই আগরতলায় চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 13 জুলাই কোচবিহার চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 15 জুলাই হেরিয়ায় চেম্বার করছেন ডক্টর এ হালদার। 16 জুলাই মেচেদায় থাকছেন ডক্টর বি শর্মা। 18 জুলাই আরামবাগে চেম্বার করছেন ডক্টর এ হালদার। 19 জুলাই বর্ধমান চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 19 জুলাই শিলিগুড়ি চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 19 জুলাই দুর্গাপুর চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 19 জুলাই বাঁকুড়ায় চেম্বার করছেন ডক্টর এ হালদার। 20 জুলাই 20 জুলাই শিলচরে চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 20 জুলাই গুয়াহাটি থাকছেন ডক্টর এস ঘোষাল। 20 জুলাই পুরুলিয়ায় চেম্বার করছেন ডক্টর এ হালদার। 20 জুলাই কাকদ্বীপ থাকছেন ডক্টর এস ভাদুরী। 21 জুলাই চেম্বার রয়েছে ঝাড়গ্রামে, ডক্টর এ হালদার থাকছেন সেখানে। 21 জুলাই ডিব্রুগড়ে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকছেন। 21 জুলাই বোলপুরে চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। এটা হচ্ছে 22 জুলাই। 22 জুলাই দিল্লি থাকছেন ডক্টর এ হালদার। 25 জুলাই রায়গঞ্জ চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। তার সঙ্গে তার আগে 24 জুলাই বনগাঁয় থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 25 জুলাই ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে। এবং 27 জুলাই আলিপুর দুয়ারে চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 27 জুলাই জামশেদপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 2 অগস্ট মাসের 2 তারিখে আসানসোল থাকছেন ডক্টর বি শর্মা। 2 অগস্ট হলদিয়া চেম্বার করছেন ডক্টর এ হালদার। প্রত্যেকটি ক্ষেত্রে যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার স্ক্রিনে যাচ্ছে আপনারা যোগাযোগ করবেন 9830235527, 9830235537। এই দুটি বুকিং ফোন নাম্বারে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি শোভা সান্যাল বলছি। কোথা থেকে বলছেন? চন্দননগর। বলুন। হ্যাঁ বলছি যে আমার একটু ওই কিডনির একটু প্রবলেম হচ্ছে। ডাক্তার বাবু বলছেন ওটা হাইড্রোনেফ্রোসিস বলছেন। তো পরীক্ষা উনি করে পরীক্ষা করেছি, করার পর রেনোগ্রাম একটা পরীক্ষা হয়েছে। হওয়ার পর ডাক্তারবাবু এখন যেটা বললেন যে একটা অবস্ট্রাকশন আছে, অবস্ট্রাকশনটা সঠিকভাবে এখনো চিহ্নিত হয়। তা বললেন যে এখন অপারেশন করার মতন কিছু নেই, এই কথা বলেছেন। কিন্তু আমি বাড়িতে সন্তুষ্ট থাকতে পারছি না, এটা সবসময় টেনশনে থাকছি যে এটা অবস্ট্রাকশনটা কি হতে পারে, কি এরপরে আমি আয়ুর্বেদিক কোনো সেরকম চিকিৎসা আছে এই অবস্ট্রাকশন আপনার অপারেশন ছাড়াই যদি অবস্ট্রাকশন ঠিক করা যায়, এরকম কি কোনো চিকিৎসা আছে আমি ভরসা করতে পারি? আমি এই জন্যই আর কি ফোনটা করেছি। আচ্ছা, অবস্ট্রাকশনটা কোথায় আছে এক্স্যাক্টলি, কোন জায়গায় অবস্ট্রাকশনটা আছে? না এইটা তো বুঝতে পারা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না সেটা। না সেটা তো রিপোর্টে তো সেইটা নেই। আচ্ছা দেখুন, অবস্ট্রাকশন কোথায় আছে আপনি যদি আগে সেটাই না জানেন তো সেটা আপনার অপারেশন ট্রিটমেন্ট সেটা তো একদমই আলাদা একটা কনসেপ্ট হয়ে গেল। হাইড্রোনেফ্রোসিস আপনাকে যখন রোগের নাম বলেছে তাহলে নিশ্চয়ই আপনি জানেন যে এতে আপনার কি এক্স্যাক্টলি সমস্যাটা কি হয়েছে, নিশ্চয়ই আপনাকে সেটা এক্সপ্লেন করা হয়েছে।
আপনার মানে রাইট কিডনিতে কিছুটা জল থেকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো আপনার হাইড্রোনেফ্রোসিস মানে আপনার কিডনির মধ্যে জল জমছে। অবস্ট্রাকশন দেখুন সেটা আপনার ইউরেটারের মধ্যে হতে পারে, ইউরেথ্রাতে হতে পারে, ইউরিনারি ব্লাডার থেকে যে আমাদের যে চ্যানেল যেটা রয়েছে তার মধ্যেও হতে পারে। তো এক্স্যাক্টলি কোথায় অবস্ট্রাকশন সেটা আগে বুঝতে হবে। তো সেটা আমরা অবশ্যই আগে আপনার রিপোর্টটা আমরা দেখতে চাইবো, যে আপনার রিপোর্টটা দেখলে আমরা আরও ক্লিয়ার হতে পারবো যে আপনার সমস্যাটা এক্স্যাক্টলি কোথায় আর কি রয়েছে। আর রইল কথা তার ট্রিটমেন্ট রয়েছে কি না, অবশ্যই ট্রিটমেন্ট রয়েছে। আপনার কোনো চিন্তা করতে হবে না যে অপারেশন করতে হবে না, আপনি কি করবেন, কোথায় যাবেন, কিছু চিন্তা ভাবনা করতে হবে না। একটু আপনাকে বলবো যে আপনি এখন আপাতত জলের মাত্রাটা একটু কম রাখুন, জলটা একটু কম খাবেন, মোটামুটি 2 থেকে 2.5 লিটারের মধ্যে আপনি জলটা রাখুন, বেশি জল ইনটেকের আপনার প্রয়োজন নেই এখন। আর ইউরিনটা আপনার ঠিকঠাক হচ্ছে কিনা, মানে যতটা ইনপুট হচ্ছে আউটপুট মোর অর লেস সেরকম হচ্ছে কিনা সেটা একটু আপনি খেয়াল রাখবেন। আপনার প্রেসক্রিপশন রিপোর্টস যাই আপনার রয়েছে সেগুলো নিয়ে আমাদের যে চেম্বার আপনার বাড়ির কাছাকাছি রয়েছে সেখানে এসে আপনি যোগাযোগ করতে পারেন। আর একটু খাওয়া দাওয়ার দিকে বলবো, প্রোটিন জাতীয় খাবারটা আপনি একটু কম খাবেন। এখন আপনার একটা কিডনি অ্যাফেক্টেড, আরেকটা কিডনি অ্যাফেক্টেড হতে বেশি সময় লাগবে না। অবস্ট্রাকশন থাকলে সেটা আপনার রেসিডুয়াল ইউরিনও দেখবেন হয়তো আপনার কিছুটা ব্লাডারের মধ্যে থেকে যাচ্ছে, এই সমস্যাটাও আপনার আসতে পারে। পা ফুলে যাচ্ছে কিনা সেদিকে একটু খেয়াল রাখবেন, যদি পা ফুলে যায় পা ঝুলিয়ে আপনি বসবেন না, একটু নিজের কেয়ার করতে হবে। আর বলবো দেরি করবেন না, একটু তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করবেন। অবশ্যই যে হেল্পলাইন যাচ্ছে সেই হেল্পলাইনে আপনাকে কিন্তু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট এবং রিপোর্টসগুলো কাইন্ডলি নিয়ে আসবেন। রিপোর্টসগুলো না নিয়ে এলে এখান থেকে যতটা ডক্টর ভট্টাচার্য বলছেন আপনার কথার ওপর বেস করে বলছেন, রিপোর্টস দেখলে তবে না গিয়ে উনি বুঝবেন যে এক্স্যাক্টলি কোথায় যে অবস্ট্রাকশন বলছেন ডেফিনেটলি উনি ডাক্তার বলেছেন বা রিপোর্টে আছে, সেটা হয়তো আমরা সাধারণ মানুষ বুঝতে পারবো না। আমরা চলে যাব আলোচনাতে আবার ফিরে, যে আমাদের যে সমস্যাটা নর্মালি আমাদের পেটের সমস্যা, আমরা বলে থাকি যে বাঙালিদের পেটের একটা সমস্যা কমন থাকে, কিন্তু পেটের সমস্যা মানেই শুধুমাত্র অ্যাসিডিটি, গ্যাস হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কনস্টিপেশন হচ্ছে, এটা শুধু নয়। আমরা যে রোগটি কথা বলি যে স্টমাক কাজ না করতে পারা, স্টমাক প্যারালিসিস, এই বিষয়টা আমরা অনেক সময় গুরুত্ব দিই না, এই জন্য কারণ আমরা বুঝি না বিষয়টা। এইখানে আমি বলবো যে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র যখন আমরা এই আওতায় আসছি, কিভাবে আমরা ধীরে ধীরে নির্মূল হচ্ছে জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি, একটা স্বাভাবিক জীবনের পথে আসতে পারছি। পেটের যে কোনো সমস্যা হোক, আপনার এই স্টমাক প্যারালাইসিস হোক বা আপনার ডাইভার্টিকুলাইটিস হোক, আইবিএস, আইবিডি, যে কোনো সমস্যাই হোক, একটাই কথা যে দেখুন আপনারা হয়তো পেটের কোনো সমস্যা যেটা আপনি সিমটমস দেখতে পাচ্ছেন, যে আপনার হয়তো খুব ঢেকুর উঠছে বা গলা শুকিয়ে যাচ্ছে বা গলা বুক জ্বালা করছে বা আপনার লুজ মোশন হচ্ছে, কখনো আপনি এই জিনিসটা ট্রিটমেন্ট করছেন, এর যে কারণটা যে কেন এটা হচ্ছে তার ট্রিটমেন্ট কিন্তু কেউই করছে না। তো আপনি যদি এর কারণটা ট্রিটমেন্ট করেন, আপনার ওই যে সিমটমসটা যে কনস্টিপেশন হলো না লুজ মোশন হলো তার ট্রিটমেন্ট আপনাকে করতে হবে না। তো পেটের সমস্যার যে কোনো সমস্যার সমাধান একমাত্র আয়ুর্বেদের মাধ্যমেই সম্ভব, নয়তো অন্য কোনো ট্রিটমেন্টের মাধ্যমে আপনার যে কারণটা তার ট্রিটমেন্ট হবে না, সেটা আপনার শুধু সিমটমসেরই ট্রিটমেন্টটা থেকে যাবে। তো সিমটমসের ট্রিটমেন্ট করে আমার কোনো লাভ নেই, আমি যদি কারণটা ট্রিটমেন্ট করতে পারি সিমটমসগুলো অটোমেটিক্যালি কম হয়ে যাবে। তো যে কোনো সমস্যা হোক চোখ বন্ধ করে একমাত্র আয়ুর্বেদের উপরে আমি বলবো ভরসা করার জন্য, স্পেশালি পেটের সমস্যার, স্কিনের সমস্যার জন্য। একটু অবশ্যই খাওয়া দাওয়ার দিকেও নজর রাখতে হবে, সবই যে মেডিসিন করবে সেরকম নয়, 60% হয়তো মেডিসিনের কাজ, 40% কিন্তু আপনার কাজ। খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হবে, জল যাতে পরিষ্কার পরিশোধিত জল হয়, তার পাশাপাশি একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজেরও কিন্তু একটু প্রয়োজন রয়েছে। একদমই তাই। এবং অবশ্যই আমি আরেকটি কথা বলবো, যেমন আমরা স্টমাক প্যারালাইসিসের এই যে আলোচনা আমরা জাস্ট একটু আগেই করছিলাম এবং গ্যাস্ট্রো প্যারালাইসিসের কথা, একটা কথা আপনি বললেন যে আমাদের যে নার্ভটা প্রবলেম করছে, যার সেন্সেশনটা চলে গেছে আমাদের স্টমাকের ক্ষেত্রে আমরা দেখছি, আগে আমাকে সেটা আইডেন্টিফাই করতে হবে, মানে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র তাই করে, আগে সেটা আইডেন্টিফাই করছে এবং তার একটা, এটার কি কোনো প্রলং ট্রিটমেন্ট রয়েছে? না, ট্রিটমেন্ট দেখুন আপনার যদি রোগটা খুব রিসেন্ট, আপনার রোগটা যদি আইডেন্টিফাই হয়ে যায় বা আপনি যদি খুব তাড়াতাড়ি আপনি যদি তার ট্রিটমেন্টটা শুরু করতে পারেন, কোনো ট্রিটমেন্টই কিন্তু আপনার সারা জীবন ধরে চলবে না। এবার যদি অনেক দিনের সমস্যা হয়, হয়তো আপনি সেটা বুঝতে পারছেন না বা আপনি এখানে ওখানে ঘুরে তার ট্রিটমেন্ট করছেন, তার একদম শেষে যখন আপনার কোথাও কোনো রেজাল্ট পাচ্ছেন তখন আপনি এলেন, সেখানে আপনাকে একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, কারণ এখানে কোনো ধরনের কোনো অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড এরকম মেডিসিন
মেডিসিন তো নেই যে আমি আজকে মেডিসিন দিলাম কাল পরশু আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটা আমরা কোনোদিনও বলি না। একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট রয়েছে, মেডিসিনেরও একটা কোর্স রয়েছে, অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড নাই হতে পারে, কিন্তু এই মেডিসিনেরও একটা কোর্স রয়েছে, আপনি কোর্স কমপ্লিট করবেন, তার মধ্যেই আপনার সমস্যার সমাধান হবে। একদমই তাই। আর অবশ্যই আমি বলবো যে যারা আমরা দেখেছি যে ধরুন আইবিএস এর প্রবলেম রয়েছে বা কোলাইটিস গ্যাস্ট্রাইটিসের মতো সমস্যা বা পাইলস ফিশার ফিস্টুলা রয়েছে, তাদের যদি আমি পাইলস ফিশার ফিস্টুলার ক্ষেত্রে বলি, তাদের যদি অপারেশন হয়ে থাকে তাদের একটা নিজস্ব জীবনধারা, আইবিএস তার সঙ্গে কোলাইটিস গ্যাস্ট্রাইটিসের নিজস্ব জীবনধারা, অন্য প্যাথির ক্ষেত্রে বলছি। এবার সেই মানুষগুলির যখন এই ধরনের স্টমাক প্রবলেম হচ্ছে এবং সেটা একটা রয়ে যাচ্ছে, এরা যখন চাইছে যে না ভাই এই ট্রিটমেন্ট বন্ধ করে না আয়ুর্বেদ আসছে, যে আমি এনবিপির হাত ধরতে চাইছি, এককালে তারা অনেক ট্রিটমেন্ট করেছিল, এইবার সেই ক্রনিক ডিজিজ থেকে তারা যখন মুক্তি পেতে চাইছে, তারা কি সম্ভব মুক্তি পাওয়া? অবশ্যই সম্ভব। দেখুন, স্পেশালি আমি আইবিএস, আইবিডি, কোলাইটিস এসবের জন্য আমি যাদের এরকম সমস্যা রয়েছে, আপনারা নিজেরাও জানেন বা আপনাদের বাড়ির লোকেরাও জানেন, অনেক দিন ধরে যখন আপনাকে এই সমস্যাটা যখন আপনাকে কষ্ট দিচ্ছে, তখন কিন্তু আপনাকে লিখে দেওয়া হয় যে আপনি একটু সাইকিয়াট্রিক কাউন্সিলিং করুন। অনেকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা করা হয়ে থাকে। একটা ফোন আমরা আসছে, আমরা আবার ফিরছি আলোচনাতে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বিকাশ দাস বলছি। কোথা থেকে বলছেন? লেকটাউন থেকে। হ্যাঁ বলুন। বলছি আমার পেট সবসময় না ফুলে থাকছে, ভার হয়ে যাচ্ছে পেট, পায়খানা পরিষ্কার হলে হওয়ার পরই একটু চা বিস্কুট খেলেই, লিকার চা বিস্কুট খেলেও পেট ভার হয়ে যাচ্ছে, মুড়ি খেলে পেট ভার হয়ে থাকছে। আচ্ছা, এটা একটা। আর একটা হচ্ছে ওজনটা বেশি হয়ে গেছে, 95 কেজি। আর দ্বিতীয় কথা কোমরে ব্যথা। আচ্ছা, আপনার এই পেটের সমস্যাটা কতদিনের? এই মাস 1 বছর মতো। আচ্ছা, দেখুন, আপনার যেটা বললেন যে আপনি অল্প সামান্য কিছু খেলেই আপনার পেটটা ফুলে থাকছে, কারণ আপনার এই যে খাবারটা ঠিকভাবে হজম হচ্ছে না, তার জন্য আপনার পেটটা ফুলে থাকছে, ঠিক আছে, যেটাকে আমরা ব্লোটিং বলে থাকি। তো আপনাকে আমি বলবো যে আপনি একটু ঈষদুষ্ণ গরম জল খাওয়া শুরু করুন এখন থেকেই। সারাদিন মোটামুটি 3 থেকে 3.5 লিটার মতো জল খাবেন, সেটা আপনি হালকা গরম জল খাওয়া আপনি শুরু করুন। আর যেহেতু আপনি বললেন যে আপনার ওজনটাও বেড়ে যাচ্ছে, একটু এক্সারসাইজের প্রয়োজন আপনার অবশ্যই রয়েছে। কোমর ব্যথার একটা সমস্যা আপনার আরেকটা ইনক্লুড হচ্ছে, তার দুটো কারণ হতে পারে। এক, যদি আপনার বডি ওয়েট অনেকটা বেশি বেড়ে যায় বা যদি আপনার অ্যাবডোমেনটা অনেক বড় হয়, ভুঁড়িটা যদি অনেক বড় হয়, সেখান থেকে আপনার কোমর ব্যথা হতে পারে, বা আপনার কোমরের হয়তো হাড় ক্ষয় পাচ্ছে, তার জন্যও কিন্তু হতে পারে। দুটোই কারণ হতে পারে। কোমর ঝুঁকে আপনি কোনো কাজ করবেন না, ভারী কোনো জিনিস আপনি তুলবেন না, এই দুটো জিনিস একটু আপনি ফলো করুন। গরম জলে চান করবেন, গরম জলই আপনি খাবেন, আপনার পেটের অর্ধেক সমস্যা এর থেকেই ঠিক হয়ে যাবে। আর তারপরেও যদি মনে হয় যে না আমার সমস্যার সমাধান হচ্ছে না, লেকটাউন আপনার বাড়ি, আমার মনে হয় মধ্যমগ্রাম চেম্বার আপনার জন্য কাছাকাছি হতে পারে, আপনি সেখানে এসে একটু দেখা করবেন। মধ্যমগ্রাম চেম্বার একদম হেড অফিস রয়েছে এনবিপির, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 9830235527, 9830235537 যোগাযোগ করুন। আচ্ছা, এই যে উনি একটা কথা বললেন না যে আমার যা খাই তাতেই আমার অ্যাসিড গ্যাস হয়ে যাচ্ছে, অনেকে একটা কমপ্লেন করে, আপনাদের কাছে এরকম পেশেন্ট আসে যে আমি সারাদিন ঠিক রইলাম, ঠিক যখন সূর্যটা ডোবা শুরু করলো আমার শরীর ফুলতে শুরু করলো, আইঢাই করতে শুরু করলো, কিছুই মনে হচ্ছে প্রচুর খেয়ে নিয়েছি, ঠিক সেটা সূর্য ডোবার পর থেকেই হচ্ছে। আবার পরের দিন সকালবেলা আমি নর্মাল হয়ে যাচ্ছে, আমার আবার ওজন কমে যাচ্ছে, ফিল করছি আমি ফ্রি আছি। এই জায়গাটা কেন হয়? বেসিক্যালি এটা ইনডাইজেশনের জন্যই আপনার হচ্ছে। আমরা মানে যারা একটু পুরনো লোক দেখবেন যে খুব তাড়াতাড়ি ডিনার শেষ করে ফেলে, 6টা 7টা 8টায় ডিনার শেষ করে ফেলে। আয়ুর্বেদেও বলা হয়েছে যে সূর্য অস্তের পরে খাবার আর না খাওয়ার জন্য, কারণ সেখান থেকে ইনডাইজেশনের প্রবলেম হয়। তো যাদের ডাইজেশন পাওয়ার খুবই দুর্বল, খুব পুয়ার বা উইক, তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যাস্তের পর লঘু আহার আমরা যেটাকে বলি, মানে ইজিলি ডাইজেস্টেবল যে খাবারগুলো রয়েছে, তাড়াতাড়ি আপনার হজম হবে, সেরকম খাবারই কিন্তু খাওয়া দরকার। সারাদিন আপনি হয়তো খাওয়া দাওয়া করছেন, কাজকর্মের মধ্যে থাকছেন, আপনি অতটা ফিল করতে পারছেন না। যত আপনার দিনটা আপনার মানে রাত হয়ে যাচ্ছে, তখন আপনার মধ্যে হয়তো হেভিনেস আপনি একটা ফিল করছেন, মনে হবে আমি দুপুরবেলা হয়তো যাই খেয়েছি, অল্প বিস্তর খেলেও আপনার মনে হবে একটা অনেক খাওয়া দাওয়া আপনি করে ফেলেছেন। তো আস্তে আস্তে খাবারের যে পোর্শনটা সেটাকে কম করতে হবে। আমরা যেটা ভুল করি যে আমরা ব্রেকফাস্ট অল্প করি, লাঞ্চ তারপর বেশি, ডিনার আরো বেশি, সেটা সম্পূর্ণ রিভার্স হবে। একদম। আসছি আমরা একটা ফোন নিয়ে। হ্যালো ম্যাম বলুন। ম্যাম শুনছি। হ্যাঁ, আপনি বলুন, কে বলছেন? আমি রীতা দত্ত বলছি ম্যাম। কোথা থেকে হ্যাঁ বলছেন? আমি রীতা দত্ত বলছি ম্যাম। কোথা থেকে বলছেন?
বসিয়া থেকে বলছি, আমার ওই বাবার সমস্যার ব্যাপারে কথা বলতে চাইছি। কি সমস্যা বলুন? বসিয়া থেকে বলছি ম্যাম। আপনি টিভিতে শুনছেন, ফোনে শুনুন। টিভিতে ওই শুনলে বাবার ওই পেটের ওই ফটো তোলা হচ্ছিল তো, একটা নাড়ি পুরো জড়িয়ে গেছে। হ্যাঁ আমি ফোনে টিভিতে শুনবেন না। এক মিনিট আপনি টিভিতে শুনলে আপনি কোনোভাবেই উত্তর পাবেন না, ফোনটা কেটে যাবে। ফোনে শুনুন, টিভি পরে শুনবেন, পাশের ঘরে চলে যান। বাবার কি সমস্যা, বাবার বয়স বলুন। বাবার বয়স হচ্ছে 81 বছর বয়স। কি হয়েছে বাবার বলুন এবার। বাবার ওই পেটে ফটো তোলা হয়েছিল, এরকম 7টা নাড়ি পুরো জড়িয়ে গেছে। এবার হাত পা পুরো শক্ত হয়ে গেছে, নাড়াতেও পারছে না, কিছু করতে পারছে না। তাই আমি ম্যামের কাছে জানতে চাই যে চিকিৎসা করলে ভালো হতে পারবে কিনা, সেটা একটু ম্যামের কাছে জানতে চাইছি। আচ্ছা, ওনার আলট্রাসাউন্ড হয়েছিল, সোনোগ্রাফি হয়েছিল? না, উনি হচ্ছে পড়ে গিয়ে ওনার নার্ভের সমস্যা। পেটের ছবি যেটা হয়েছে সেটা আলট্রাসাউন্ড বা সোনোগ্রাফি হয়েছে না সিটি স্ক্যান হয়েছে? না, ওনার আল্ট্রাসাউন্ড করা হয়েছিল ম্যাম। আলট্রাসাউন্ডের মধ্যে কোনোদিনও বোঝা যাবে না যে নাড়ি জড়িয়ে গেছে না কি হয়েছে, এরকম হয় না, ঠিক আছে? এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, ওনার শারীরিকভাবে নার্ভের সমস্যা হয়তো রয়েছে, পড়ে গিয়ে হয়তো উনি চোট পেয়েছেন, তার থেকে নার্ভ ড্যামেজ হয়েছে। দুটো সমস্যা টোটালি আলাদা। আপনাকে একটু বলবো, কষ্ট করে আপনি বসিরহাট থেকে ফোন করছেন, মধ্যমগ্রামই আপনার জন্য কাছাকাছি হতে পারে। যদি আপনি মনে করেন যে না, ওনাকে একটু সুস্থ করার দরকার আছে, অনেকটা এজও হয়ে গেছে, একটু রিপোর্টসগুলো অবশ্যই সাথে নিয়ে আসুন। বাবাকে যদি নিয়ে আসতে পারেন খুবই ভালো হয়, যদি না আনতে পারেন চিন্তার কোনো কারণ নেই। আপনারা একটু রিপোর্টগুলো নিয়ে এসে একবার একটু দেখা করবেন। রিপোর্টগুলো দেখার প্রয়োজন রয়েছে, আর সঠিকভাবে এক্সপ্লেনেশনেরও তার দরকার রয়েছে। এরকমভাবে পেটের ভেতর নাড়ি জড়িয়ে যায় না, সেটা অ্যাটলিস্ট সোনোগ্রাফি রিপোর্টে বোঝা যাবে না, ঠিক আছে? একটু আগে আপনার ক্লিয়ার ধারণা হতে হবে, তবে আপনি আপনার বাবার সেবা শুশ্রূষা করে সুস্থ করতে পারবেন। ভয় পাবেন না, চিন্তা করবেন না। একটু রিপোর্টগুলো নিয়ে আপনি আমাদের চেম্বারে এসে দেখা করবেন। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিন। আমি একটুখানি আবার বলে রাখি চেম্বারের কথা, কারণ হাতের সময় শেষের দিকে চলে এসেছে। আগামীকাল 12 জুলাই বহরমপুর চেম্বারে থাকছেন ডক্টর বি শর্মা নিজে। 12 জুলাই খড়গপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 12 জুলাই মালদায় থাকছেন ডক্টর এস ঘোষাল। 13 জুলাই কৃষ্ণনগর থাকছেন ডক্টর এ হালদার। 13 জুলাই আগরতলায় চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 13 জুলাই কোচবিহার থাকছেন ডক্টর এস ঘোষাল। 15 জুলাই হেরিয়ায় থাকছেন ডক্টর এ হালদার। 16 জুলাই মেচেদায় চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 18 জুলাই আরামবাগ থাকছেন ডক্টর এ হালদার। 19 জুলাই বর্ধমান থাকছেন ডক্টর বি শর্মা। 19 জুলাই শিলিগুড়ি থাকছেন ডক্টর এস ঘোষাল। 19 জুলাই দুর্গাপুর থাকছেন ডক্টর এস ভাদুরী। 19 জুলাই বাঁকুড়ায় চেম্বার করছেন ডক্টর এ হালদার। 20th জুলাই অর্থাৎ 20শে জুলাই শিলচর চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 20th জুলাই গুয়াহাটি থাকছেন ডক্টর এস ঘোষাল। 20th জুলাই পুরুলিয়ায় থাকছেন ডক্টর এ হালদার এবং তার সঙ্গে 20th জুলাই কাকদ্বীপ থাকছেন ডক্টর এস ভাদুরী। 21st জুলাই ঝাড়গ্রাম চেম্বার করছেন ডক্টর এ হালদার। 21st জুলাই ডিব্রুগড় থাকছেন ডক্টর এস ঘোষাল। 21st জুলাই বোলপুর চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 22nd জুলাই দিল্লি থাকছেন ডক্টর এ হালদার। তার সঙ্গে 24th জুলাই বনগা থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 25th জুলাই ক্যানিং থাকছেন ডক্টর আর দে। 25th জুলাই রায়গঞ্জ থাকছেন ডক্টর এস ঘোষাল। 27 জুলাই আলিপুরদুয়ার চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 27 জুলাই জামশেদপুর থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। তার সঙ্গে 2nd অগস্ট 2রা আগস্ট আসানসোল থাকছেন ডক্টর বি শর্মা। 2nd অগস্ট হলদিয়া থাকছেন ডক্টর এ হালদার। এবং অবশ্যই মধ্যমগ্রামে হচ্ছে হেড অফিস এনবিপির কলকাতার চেম্বারের মধ্যে শোভাবাজার, ল্যান্সডাউন, আমতলা, খিদিরপুর চেম্বার অ্যান্ড হাওড়ায় চেম্বারের মধ্যে শিবপুর, বাল্টিকুড়ি বাজার এবং বেলুড়ি চেম্বার রয়েছে। 9830235527 9830235527 আপনাদের কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করতে হবে প্রিভিয়াস রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস নিয়ে। আজকের হাতে সময় নেই। আজকে আমাদের আলোচনা যা ছিল, আগামী দিনে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রামে অবশ্যই অপেক্ষা থাকবে আপনাদের। আরও কিছু বিষয় নিয়ে থাকবে আলোচনা। অনেক অনেক ধন্যবাদ জানাবো ডক্টর ভট্টাচার্যকে। ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।